যমুনাতে আবার আরেকটা আন্দোলন দানা বেঁধেছে। যমুনার মুখে অবস্থান গ্রহণ করেছে। দেখতে পাচ্ছি যে কি ভয়ঙ্কর রূপ নিয়ে রাজপথে তারা তাণ্ডব করতেছে এবং সেনাপ্রধানের বক্তব্যের পরে কিন্তু আওয়ামী লীগ কর্মীরা দেখেন যে কি করতে। এদিকে আজ আবারও ডক্টর ইউনূসের বাসভবনের সামনে ভয়াবহ তাণ্ডব শুরু হয়। সেনাপ্রধানের ঘোষণায় আওয়ামী লীগ কর্মীরা বিশাল সুযোগ পায়। ডক্টর ইউনূস সহ সবাই বিপদে আছে, সবকিছুই দেখানো হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আজ আবারও বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন হতে চলেছে। বিশেষ করে ঢাকার জন্য আজ আবারও তাদের দাবি আছে, সেগুলো পূরণ না করা হয় তাহলে পুরো ঢাকা অচল করার আলটিমেটাম তারা দিয়েছে। দেশ নতুন করে একটা সংকটের দিকে যাচ্ছে। হাসনাত আব্দুল্লাহর নিজের এলাকা দেবিদ্বার উপজেলায় স্থানীয় সাধারণ জনগণ এবং বিএনপির নেতাকর্মীরা একত্রিত হয়ে হাসনাতের চামড়া তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমার চিন্তাটার কারণটা হলো বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয়, পাল্টাতে হবে। ভাবা যায় আমাদের এই হিরোরা আসিফ, নাহিদ, মাহফুজ, সার্জিস, হাসনাত এই 6 রত্নের গত 8 মাসে অর্জন হচ্ছে এদের চামড়া এদের নিজের এলাকার জনগণই তুলে ফেলতে চাচ্ছে। মোহাম্মদ ইউনূসকে সরাতে এবার আসরে নামলেন সেনাপ্রধান। একাধিক সোর্স মারফত যে খবর এসছে সেখানে জানা যাচ্ছে সেনাপ্রধানের যে ক্যান্টনমেন্ট আছেন সেখানে একটি গোপন বৈঠক করেছেন, যার মূলে একগুচ্ছ প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর তিনি নিজেই খোঁজার চেষ্টা করেছেন। সামগ্রিকভাবে বাংলাদেশের পরিস্থিতিতে অত্যন্ত ক্ষুব্ধ এই সেনাপ্রধান। কথা প্রচলিত আছে বাংলা কথায় যে পাপ কখনো পাপে কেউ ছাড়ে না। বর্তমান অন্তর্বর্তীকালে সরকার এই আসিফ মাহমুদ এনসিপি হলো 12 ভাগ আজীবন বঙ্গবন্ধুরে বাপ ডাইকা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে সারা চটং কথা বলে। আওয়ামী লীগ তারা যখন রিস্টোর করবে ওই দিন তারা রক্তের হোলি খেলা খেলবে। আপনি মেয়র হতে দিবেন না, আর আপনি একটা জঙ্গির বাচ্চা ইজাজকে উত্তরে বসে রাখবেন, উত্তরের মেয়র বানাইবেন, প্রশাসক বানাইবেন। হতে পারে না। ক্ষমতা নিয়ে নিচ্ছে আর ইউনূস স্যার অ্যারেস্ট। সমস্ত ফুল এই ওয়াকার স্যারকে এবং সেনাবাহিনীকে। একদিকে সেনাপ্রধানকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, অন্যদিকে আজ ঢাকার রাজপথে আবারও উত্তেজনামূলক পরিবেশ তৈরি হয়। ডক্টর ইউনূসের বাসভবনের সামনে আন্দোলন হয়। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস এবং সেনাপ্রধানের একটি বৈঠক হয় এবং সেই বৈঠক থেকে অনেক তথ্য আসার পরে অনেকে কিন্তু সাহস পেয়ে যায় এবং আপনারা জানেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর আওয়ামী লীগ কর্মীরা চাচ্ছে বাংলাদেশের মধ্যে আন্দোলন করবে এবং তারা কিন্তু বাংলাদেশের অনেক জেলার মধ্যে তারা জটিকা মিছিল করে এবং সেই জটিকা মিছিল থেকে তারা বলে যে ডক্টর ইউনূসকে তারা পতন করাবে, শেখ হাসিনাকে দেশে আনবে, আবারও তারা ক্ষমতায় আসবে। ইতিমধ্যে কিন্তু বড় ধরনের অনেক ঘটনা ঘটে। সেই ঘটনাগুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই যে ঢাকার রাজপথে কি হচ্ছে এবং সবাই কি বলতেছে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিটা সর্বশেষ কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলে স্পষ্টভাবে বুঝতে পারবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আপনাদের জন্য ইম্পর্টেন্ট কিছু নিউজ ক্লিপ রেডি করেছি, সেই ক্লিপগুলো আগে দেখে আসি। মোহাম্মদ ইউনূসকে সরাতে এবার আসরে নামলেন সেনাপ্রধান। একাধিক সোর্স মারফত যে খবর এসছে সেখানে জানা যাচ্ছে সেনাপ্রধানের যে ক্যান্টনমেন্ট আছেন সেখানে একটি গোপন বৈঠক করেছেন, যার মূলে একগুচ্ছ প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর তিনি নিজেই খোঁজার চেষ্টা করেছেন। সামগ্রিকভাবে বাংলাদেশের পরিস্থিতিতে অত্যন্ত ক্ষুব্ধ এই সেনাপ্রধান। সাধারণ মানুষ কিছু ক্ষেত্রে তাকেও দায়ী করেছেন, কারণ এই মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসানোর পিছনে বাংলাদেশের এই সেনাপ্রধানের দায়িত্ব কিন্তু ছিল। একদিকে মোহাম্মদ ইউনূসের পোষা কিছু ছাত্রনেতা যারা বারংবার করে সেনাপ্রধানের নামে উস্কানিমূলক কথাবার্তা বলে সাধারণ মানুষকে এই সেনাপ্রধানের মুখোমুখি দাঁড় করিয়েছেন। অন্যদিকে সেনাপ্রধান বুঝতে পেরেছেন মোহাম্মদ ইউনূসের আসল ফন্দিটা হলো ক্ষমতায় টিকে থাকা। কখনো আন্তর্জাতিক স্তরের কাছে নিজেকে সর্বাধিনায়ক হিসাবে এস্টাবলিশ করার চেষ্টা করেছেন এই মোহাম্মদ ইউনূস, কখনো আবার আন্তর্জাতিক একাধিক দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছেন এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা। যখনই যা সমস্যা হয়েছে আসলে সাধারণ মানুষ প্রশ্নবিদ্ধ করেছে সেনাপ্রধানকে। কিছু মাস আগে এই সেনাপ্রধান একটি হুঙ্কার দিয়ে কথাবার্তা বলেছিলেন। তিনি বলেছিলেন আই হ্যাড এনাফ ফর 7 মান্থস, এই ধরনের কিছু কথাবার্তা বলেছিলেন এবং স্পষ্টত বুঝিয়ে দিয়েছিলেন এখনো সময় আছে, নিজেদেরকে শুধরে নিন। এর পরবর্তীকালে আমরা কি দেখলাম? আমরা দেখলাম এই সেনাপ্রধানের বিপক্ষে একাধিক ষড়যন্ত্র মোহাম্মদ ইউনূস করলেন। এমনকি মোহাম্মদ ইউনূসের অতি ঘনিষ্ঠ এক উপদেষ্টা তাকে দিয়ে সেনাপ্রধানকে সরানোর ফন্দি আঁটতে শুরু করলেন। সেনাপ্রধানের বিপক্ষে একাধিক গ্রুপিং তৈরি করলেন, গ্রুপিজম করলেন এবং দেখা গেল সেনাপ্রধান যখন বিদেশ সফরে গেলেন তিনি একাধিক গোপন বৈঠক করে সেনাপ্রধানকে গ্রেফতারের ফন্দি আঁটলেন। সব মিলিয়ে সেনাপ্রধান বুঝতে পারলেন আসলে মোহাম্মদ ইউনূস সরকার নিজের প্রয়োজন হলে স্বার্থ পূরণের জন্য যাকে ইচ্ছা তাকে পিছন থেকে ছুরিটাও মেরে দিতে পারে এবং সেই ছুরি মারার চেষ্টা সেনাপ্রধানকে করেছিলেন মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ কিছু ব্যক্তি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে সেনাপ্রধান চাইছেন দেশের কন্ট্রোল নিতে,
অন্তত ভারতের একাধিক মিডিয়া, আন্তর্জাতিক স্তরের একাধিক মিডিয়া এই খবর প্রকাশিত হয়েছে এবং বলা হচ্ছে জরুরিকালীন ভিত্তিতে সেনাপ্রধান একটি মিটিং করেছেন এবং সেই মিটিং এ সিদ্ধান্ত হয়েছে মোহাম্মদ ইউনূসকে যে কোনো প্রকারে সরানোর প্রয়োজনীয় একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া হবে। সেই মিটিং এ কি কি বিষয়ে কথা হয়েছে দেখুন, বিভিন্ন সোর্স মারফত 3 থেকে 4টি পয়েন্ট আমি তুলে ধরতে পারি আপনাদের কাছে। একটা কথা প্রচলিত আছে বাংলা কথায় যে পাপ কখনো বাপে কেউ ছাড়ে না। বর্তমান অন্তর্বর্তীকালে সরকার এই আসিফ মাহমুদ মানে আপনার প্রায় 9 থেকে 10 মাস কিংবা 1 বছরের ব্যবধানে আল্লাহ এটা দেখাই দিল যে পাপ কখনোই বাপেকে ছাড়ে না। আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুরের মাথায় পুরসাপ করে, তাকে জুতার মালা পরায় 5 আগস্টের পরে, এবং এটাকেই কেন্দ্র করে আপনার উপদেষ্টা আসিফ মাহমুদকে জুতার মালা পরাইলো দাবির সেই সাধারণ শিক্ষার্থীরা এবং বিএনপি মিলে। বুঝতে পারলেন দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ সেটি হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদকে দিল গণধোলাই বিএনপি এবং দাবির সাধারণ শিক্ষার্থীরা মিলে। আচ্ছা, কেনই বা তিনি গণধোলাই খেলেন? আপনারা শুরুতেই যে ভিডিও ফুটেজটি দেখছেন সেটি হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, মাঝখানে আপনার বিএনপি আর দাবির শিক্ষার্থীরা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথ ঘেরাও করে আসিফ মাহমুদের জন্য একটা ফাঁদ তৈরি করে, অনেকটা ইঁদুরের ন্যায়, এবং ইঁদুর সেই রাস্তা দিয়ে যায় আর সেই ফাঁদেই পাড়া দেয়। এখন আপনার শিকারী কি করবে শিকারী? অবশ্যই উত্তম মাধ্যম দিবে, তাই নাকি? নয় পানিতে চুবাবে, নয় লাঠির বাড়ি দিবে, কোনো একটা স্টেপ তো অবশ্যই নিবে। বর্তমান আপনার দাবির সাধারণ শিক্ষার্থীরা আর বিএনপি ঠিক সেই স্টেপটাই নিছে। কেমন? মানে উপদেষ্টাকে গাড়ি থেকে নামায়া ইচ্ছা মতো ঢাকার রাজপথে গণদোলাই। তিনি বর্তমান ঢাকার কোনো এক হসপিটালে, এটা জানা যায়নি, তিনি ঢাকার কোনো এক হসপিটালে তিনি বর্তমান চিকিৎসারত অবস্থায় আছেন। এই হচ্ছে বর্তমান উপদেষ্টাদের অবস্থা। অন্যদিকে দাবির শিক্ষার্থীদের আপনার একটাই স্লোগান, সেটি হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, উপদেষ্টা আসিফ ভুঁইয়া তার পদত্যাগের দাবি জানাচ্ছে। অন্তর্বর্তীকালে সরকারের এই উপদেষ্টা তিনি বর্তমান শুধু তাদের কথাই ভাবতেছে, নির্ধারিত বা হাতে গোনা তার বা সরকারের আন্ডারে সার্জিস হাসনাত সহ আরো 2 থেকে 4 জন বাহিরে বর্তমান যারা এই এনসিপি দলটাকে পরিচালনা করতেছে, শুধু তাদের কথাই বলতেছে। অন্যদিকে আমরা যে 5 আগস্টে আমাদের এই দাবির শিক্ষার্থীরা বা আমরা যে এত বড় একটা ভূমিকা পালন করছি শেখ হাসিনার এগেইনস্টে কোঠার জন্য, এটা তারা এখন প্রায় ভুলে গেছেই বলতেই চলে। এবং এই উপদেশটাকে কেন্দ্র করে আমরা অনেক আলটিমেটাম দিছি, অনেক দাবি জানাইছি, সুষ্ঠুভাবে আমরা ঢাকার রাজপথে অবস্থান নিছি, কিন্তু তারা আমাদের এই নীরবতা আর ভদ্রতাকে মূল্যায়ন করেনি। তারা আপনার খামখেয়ালি করে এবং আমাদেরকে অনেকটা টিস্যুর ন্যায় ব্যবহার করে, এবং এটাকে কেন্দ্র করেই আমরা তাদেরকে বুঝিয়ে দিলাম যে দাবির শিক্ষার্থীরা কি জিনিস বা গাদ্দারির ফল আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে। এটাই হচ্ছে জলজন্ত প্রমাণ এই উপদেষ্টা আসিফ ভুঁইয়াকে কেন্দ্র করে। বুঝতে পারলেন? অন্যদিকে তারা আপনার বিএনপির সাথেও মনে করেন গাদ্দারি, ওই যে ইশরাকের ব্যাপারটা নিয়ে বর্তমানে দেখবেন পিনাকি কন, ইলিয়াস কন, এরা অন্য কুত্তা হয়ে গেছে, অনেকটা ভাদ্র মাসের সেই পাগলা কুত্তার নয়। দেখবেন ভাদ্র মাস আসলে রাস্তাঘাটের কুকুর শুধু মনে করেন ঘেউ ঘেউ করে, কোনো কারণ ছাড়াই আপনাকে দেখলেই বা পথচারীদের দেখলেই ঘেউ ঘেউ করে। বর্তমান এদের অবস্থান অনেকটা ওই রকমই হয়ে গেছে। কুমিল্লাতে আপনার গতকালকে দেখলেন যে রাতে 15 জন সমন্বয়ক একসাথে তারা পদত্যাগ করে শুধুমাত্র চাঁদাবাজির কারণে, মানে সমন্বয়করা চাঁদাবাজির সাথে জড়িত, এবং এটাকে কেন্দ্র করেই সাধারণ জনগণ তাদের অফিস ভেঙে দেয়। দর্শক, আপনারা যে ভিডিওর অংশবিশেষ দেখেছেন এটা কোথায় জানেন? হাসনাত আব্দুল্লাহর নিজের এলাকা দেবিদ্বার উপজেলায় স্থানীয় সাধারণ জনগণ এবং বিএনপির নেতাকর্মীরা একত্রিত হয়ে হাসনাতের চামড়া তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কি অদ্ভুত ব্যাপার! ভাবা যায় আমাদের এই হিরোরা আসিফ, নাহিদ, মাহফুজ, সার্জিস, হাসনাত, হান্নান মাসুদ, 6 রত্ন আমরা ধরতে পারি। এই 6 রত্নের গত 8 মাসে অর্জন হচ্ছে এদের চামড়া এদের নিজের এলাকার জনগণই তুলে ফেলতে চাচ্ছে। যেখানে আমরা দেখেছি যে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে নিজের এলাকা গোপালগঞ্জ, সেটা হচ্ছে তার দুর্গ। আজ পর্যন্ত সেখান থেকে দুর্গের বিভিন্ন আওয়াজ দেখি, অ্যাক্টিভিটিস দেখি, কিন্তু 8 মাসে ক্ষমতার জনপ্রিয়তার চরম তুঙ্গে থাকা অবস্থায় নিজ এলাকায় তার চামড়া তুলে নেওয়ার জন্য প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে মাঠে নেমেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। বাংলায় একটা কথা আছে, যত বড় মুখ নয় তত বড় কথা। এমন এক জিনিস যেটার মাধ্যমে এই হাসনাত আব্দুল্লাহর একসময় মানুষের
কলিজার মধ্যে ঢুকছে, আবার এখন এদের চামড়া নিয়ে মানুষ অনেক কিছু করতে চাচ্ছে। আচ্ছা, কেমন হবে যদি চামড়া আসলে তুলে ফেলে? তবে এটা একটা আইকনিক কথাবার্তা। আওয়ামী লীগের টাকায় বিএনপি চলে নাকি এনসিপি চলে? প্রশ্ন গণমাধ্যমে, জনমাধ্যমে, মনোমাধ্যমে সব জায়গায় কিন্তু আছে। এনসিপির এই যে বিশাল লাক্সারিয়াস লাইফস্টাইল অফিস বা নেতাদের এই আকস্মিক উত্থান, টাকা পয়সা, শরীরে মাংস, পোশাক আশাক, এই যে বিভিন্ন লাইসেন্স, আব্বাদের উন্নতি, এই সকল কিছুর পেছনে অনেকেই বলছেন অবৈধ নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য এবং আওয়ামী লীগের অনেক নেতাদেরকে শেল্টার দেওয়ার পেছন থেকে, বড় বড় কোম্পানি থেকে বিপুল অর্থ হাতিয়ে দিচ্ছে এনসিপি। যদি এনসিপি বলছে তাদেরকে দিচ্ছে, নাম প্রকাশ করা যাবে না। আর এই এনসিপির এই নেতারাই যখন বলেন যে আওয়ামী লীগের টাকায় চলছে বিএনপি, স্বাভাবিকভাবে বিএনপির রাজনৈতিক অবস্থান থেকে বিষয়টা চরম অপমানের। একদিকে দুদু বলছেন যে পিসাবের তোরেই ভেসে যাবে হাসনাত আব্দুল্লাহরা, থুতুমাল্লা এরা মাথা তুলে দাঁড়াতে পারবে না। সেইখানে আজকে কি একটা পরিস্থিতি তৈরি হয়েছে দেখেন। অপমান জিনিসটা কত দ্রুত চলে আসছে। যে কোনো একজন মানুষের তার মূল পাওয়ার হচ্ছে তার নিজের এলাকার জনগণের ভালোবাসা, কিন্তু আজকে হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে তার বিরুদ্ধে তার এলাকার নেতাকর্মীরা, জনগণ যেভাবে রাজপথে নামছে, এরাও কি আবার আওয়ামী লীগের দোষর নাকি যারা এই বক্তব্য দিয়েছেন? এখানে আজকে লম্বা চূড়া বক্তব্য দিয়েছেন বিএনপির বেশ কয়েকজন নেতা, সেলিম ভুঁইয়ার নেতৃত্বে সম্ভবত, বা ওনার অনুসারীরা লোকালি প্রতিবাদের ঝড় তুলেছে পুরো কুমিল্লা জুড়ে। এই হাসনাতকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, 48 ঘন্টা, কেউ 1 সপ্তাহ আলটিমেটাম দিয়েছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আজ আবারও বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন হতে চলেছে। বিশেষ করে ঢাকার জন্য আজ আবারও খুবই গুরুত্বপূর্ণ একটি দিন হতে চলেছে। দর্শক, আমরা প্রত্যেকেই জানি যে বিগত 6 দিন ধরে ইশরাক এবং তার সমর্থকরা ইশরাককে মেয়র বানানোর জন্য লাগাতার আন্দোলন করে আসছে, এবং তারই প্রেক্ষাপটে আজ ইশরাক সমর্থকদের থেকে আলটিমেটাম এসছে, যদি আজ দিনের মধ্যে তাকে মেয়র হিসাবে ঘোষণা না করা হয়, যে তাদের দাবি আছে সেগুলো পূরণ না করা হয়, তাহলে পুরো ঢাকা অচল করার আলটিমেটাম তারা দিয়েছে। এবং ঢাকা অচল তারা কিভাবে করবে? ওই রাস্তায় দাঁড়িয়ে গাড়ি ঘোড়া বন্ধ করে দেবে এরকম না, বিদ্যুৎ থেকে শুরু করে বিভিন্ন জিনিসের সমস্ত কর্ম বা কর্মচারী যারা আছে তারা তাদের কাজ সব বন্ধ করে দেবে। এইভাবে তারা ঢাকা অচল করার কথা বলছে। এছাড়াও আরও একটি দাবি, যেটা ইশরাক হোসেন খোদ আজ সকালে তার ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন। তিনি বলছেন যে আমাকে বাড়িতে এসে শপথ পড়িয়েও লাভ নেই। তিনি বুঝে গিয়েছেন যে তিনি এবার শপথ পড়তে চলেছেন, এবং আজ সকালে তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানাচ্ছে যে আমাকে বাড়িতে শপথ পড়িয়েও লাভ নেই। কেন বলছে এই কথা? কারণ এর পরবর্তীতে তিনি আরও 2টি দাবি তুলেছেন। প্রথম দাবিটি হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের মধ্যে থাকা 2 জন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, এবং আপনার আদালতের মাধ্যমে আজ যে রায় আসবে সেই রায় অবশ্যই মানতে হবে। তো দর্শক, এই বিষয়ে আপনাদেরকে একটু বিস্তারিত তথ্য দিতে আসলাম যে খবর কি বলছে। দর্শক, খবর বলছে যে আজ হয় ঢাকা অচল হবে, নয়তো ইশরাক মেয়র হবে, এবং ইশরাক যদি মেয়র হয় তাহলে তার দাবি অনুযায়ী, তিনি আজ তার ফেসবুক পোস্টে যে দাবি করেছে সেই দাবি অনুযায়ী অন্তর্বর্তী সরকারের 2 জন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। কে সেই 2 উপদেষ্টা? এক্ষুনি আমি আপনাদের সামনে নিয়ে আসছি সেই 2 জন উপদেষ্টার নাম। তবে এতটুকু জেনে রাখুন যে এই এনসিপির দলে প্রবেশ করার মতো 2 জন উপদেষ্টা। দর্শক, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গত 27শে মার্চ রায় দেওয়া হয়েছে। আমরা জানি ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল এই রায় দিয়েছিল। এখন আদালতের এই রায়ের পরিপ্রেক্ষিতে তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গত 27শে এপ্রিল গ্যাজেটও প্রকাশ করেছিল নির্বাচন কমিশন, ইসি। এগুলোও আমরা ইতিমধ্যে জানি। সুতরাং এরই পরিপ্রেক্ষিতে ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথের দাবিতে তার সমর্থকরা আন্দোলন করছে। গতকাল মঙ্গলবার 6ষ্ঠ দিন তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে গিয়েছে, এবং গতকালই তাদের এই অবস্থান কর্মসূচি থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে আজ সকাল 10টা পর্যন্ত অপেক্ষা করবে ইশরাকের সমর্থকরা। এরই মধ্যে যদি ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে একমত না হয় সরকার, তাহলে আজ আপনার আন্দোলনকারীদের পক্ষ থেকে আলটিমেটাম দেওয়া হয়েছে যে সিদ্ধান্ত না আসলে ঢাকা অচলের হুমকি দিয়েছেন তারা। এবং এই অচলের বিষয়টা শুধুমাত্র ইশরাকের সমর্থক বলতে আপনি ওই ইশরাকের সমর্থিত যে জনগণ আছে তাদেরকে ধরবেন না, কারণ এখানে অনেক কর্মচারী আছে, এছাড়াও আরও বিভিন্ন ব্যক্তিরা আছে যারা এই কর্মসূচির সঙ্গে একাত্ম হয়েছে।
সেনাবাহিনী এবং সেনা প্রধানকে নিয়ে নানা রকমের কথাবার্তা, আলোচনা, গুজব, গুঞ্জন এসবের মাঝে আমরা গতকালকে দেখেছি যমুনাতে আবার আরেকটা আন্দোলন দানা বেঁধেছে। এবার গার্মেন্টস শ্রমিকরা যমুনার মুখে অবস্থান গ্রহণ করেছে। সারাদিনের অবস্থান, বৃষ্টিও তাদেরকে সেখান থেকে সরাতে পারেনি। পুলিশের পক্ষ থেকে তাদের সঙ্গে কথা বলা হয়েছে যে মালিক পক্ষ রাজি হয়েছে তাদের বেতন দিতে, কিন্তু পুলিশের সেই কথাতে তারা বিশ্বাস করেনি। সরকারের স্পষ্ট অবস্থান তারা জানতে চেয়েছে। সারা রাত তারা অবস্থান গ্রহণ করেছে। এই অবস্থান আরো বাড়বে বলে শোনা যাচ্ছে। গাজীপুরের এই 8টি কারখানার শ্রমিকরা, হাজার হাজার শ্রমিক সেখানে জড়ো হয়েছে। আরো প্রায় 10-12টি কারখানার শ্রমিক, যে কারখানাগুলো বন্ধ হয়েছে, তারা জড়ো হবেন বলে শোনা যাচ্ছে। এদিকে গতকালকে প্রধান উপদেষ্টা সেনা প্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন, 3 বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠক থেকে কি রেজাল্ট আসলো সেটা প্রেস সেক্রেটারির একটি সাক্ষাৎকারের ভিত্তিতে কিছুটা জানা গেছে। আজকে যখন সেনাবাহিনীর অভ্যন্তরে অফিসার্স অ্যাড্রেস হচ্ছে, চলমান অবস্থায় আছে, যখন এই ভিডিওটা আপনারা দেখছেন, ঠিক তখন চারিদিকে আলোচনাগুলো আরও দানা বাঁধছে। সাথে রয়েছে ভারতীয় কিছু মিডিয়ার নানা রকমের চটকদার প্রচারণা। কখনো কখনো এগুলোকে মনে হচ্ছে তারা বিভিন্ন রকমের গুজব রটাচ্ছে এবং প্রোপাগান্ডা ছড়াচ্ছে সেনাবাহিনী এবং সেনা শাসন নিয়ে। কি হচ্ছে, কি হবে আজকের পরে, পরিস্থিতি কোন দিকে যাবে, সেই আলোচনাই করবে এই ভিডিও। বলছিলাম যমুনার সামনে এবার গার্মেন্টস শ্রমিকরা একাট্টা হয়েছেন। হাজার হাজার গার্মেন্টস শ্রমিক গতকালকে শ্রম ভবন থেকে লং মার্চ করেছে যমুনার সামনে। যমুনা কাকরাইলেই তাদেরকে আটকে দেওয়া হয়। যমুনার গেটের আগে তারা অবস্থান নিয়েছেন এবং বৃষ্টি উপেক্ষা করে, গতকালকে তুমুল বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি উপেক্ষা করেও তারা সেখানে অবস্থান করছেন, রাতেও অবস্থান করেছেন। শোনা যাচ্ছে আজকে কালকের মধ্যে গাজীপুরের আরও 10-12টা কারখানার শ্রমিকরা এখানে সমবেত হবেন, এরকম প্রচারণা গার্মেন্টস শ্রমিকদের পক্ষ থেকে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই পরিস্থিতি, এরকম নাজুক পরিস্থিতি যখন তৈরি হয়েছে, তখন প্রধান উপদেষ্টা 3 বাহিনীর সঙ্গে বৈঠক করেছেন গতকালকে। সেই বৈঠকে নানা বিষয়ে আলোচনা হয়েছে, করিডোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং করিডোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার ফলাফল নিয়ে আরেকটা ভিডিওতে আমরা কথা বলেছি। আপনারা আমাদের চ্যানেলেই আরও কিছুক্ষণ পর আজকেই আরেকটা ভিডিও আপনারা দেখতে পাবেন করিডোর বিষয়ে, যে করিডোর বিষয়ে সরকারের অবস্থান কি এবার বোধহয় স্পষ্ট হওয়া যাচ্ছে। অর্থাৎ গতকালকে 3 বাহিনী এবং পররাষ্ট্র উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে প্রধান উপদেষ্টা যে বৈঠক করেছেন, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেমন আলোচনা হয়েছে, তেমনি করিডোর ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যখন আলোচনা হয়েছে, তখন এই যমুনার লং মার্চ ঠেকানো যাচ্ছে না, এই ব্যাপারে সরকার উদ্বিগ্ন। এই ব্যাপারে কি করা যায়, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেছেন যে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিভিন্নভাবে খারাপ হচ্ছে, সেগুলো থেকে কিভাবে উত্তরণ পাওয়া যায়, পরিস্থিতি উত্তরণ ঘটানো যায়, সেই রকম আলোচনা তাদের হয়েছে। সেই ক্ষেত্রে কি সেনাবাহিনী কোনো ভূমিকা রাখবে, এই আলোচনা তো রয়েছে। এই আলোচনা যখন রয়েছে, তখন আমরা জানি যে আজকে সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে সেনা প্রধান তিনি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। সেই ভাষণকে কেন্দ্র করে, আজকের এই অফিসার্স অ্যাড্রেসকে কেন্দ্র করে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম নানা রকমের গুজব ছড়াচ্ছে। তারা যে গুজব ছড়াচ্ছে, এনসিপি হলো 12 ভাতা, আজীবন বঙ্গবন্ধুরে বাপ ডাইকা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে সারা চটং কথা বলে। আওয়ামী লীগ তারা যখন রিস্টোর করবে, ওই দিন তারা রক্তের হোলি খেলা খেলবে। যে শেখ হাসিনাকে ভালোবাসে, শেখ মুজিবকে ভালোবাসে, যে কমফোর্ট ফিল করে জয় বাংলা বলতে, ও পিঠ বাঁচানোর জন্য সাময়িক এনসিপি করতে পারে। এনসিপি এই বাড়িরা বলে যে আওয়ামী লীগের টাকায় বিএনপি রাজনীতি করে। এই 12 ভাতারিরা সব জায়গায় হাতায় হাতায় খাইছে, প্রবাসীদের টাকা খাইছে, বিএনপির টাকা খাইছে, আওয়ামী লীগের টাকা এখন খাচ্ছে, আমার ছোট দল আম জনতার দল আমার টাকা খাইছে, নুরুল হক নুরের দলের টাকা খাইছে, জামাতের টাকা খাইছে, কার টাকা খায় নাই। এই 12 ভাতারি বলে বিএনপি নাকি আওয়ামী লীগের টাকায় চলে। এদের মতো নির্লজ্জ এবং বেহায়া কেউ আছে? হ্যাঁ, জামাতের কাছ থেকে গাড়ি নিয়ে বলে জামাত নেতা তারে গাড়ি দিছে। জামাত নেতা তোমার গাড়ি দিছে কেন বলো? হাসনাত তো জবাব দিতে পারে নাই এখনো। ওর প্রথম মিটিং, গণঅভ্যুত্থানের প্রথম মিটিংটাই ছিল শ্রমিক লীগ নেতার বাসায়। ও তো প্রথমেই লোক সামলাতে পারেনি, শ্রমিক লীগ নেতার বাসায় ঢং ঢং করে গিয়ে মিটিং করতেছে। হ্যাঁ, ও আওয়ামী লীগের বিদ্বেষ, আজীবন বঙ্গবন্ধুরে বাপ ডাইকা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে সারা চটং কথা বলে। তো এই সব 12 ভাতারিদের কথা আমাদেরকে বললেন না। আর এই দলটাও আসলে 12 ভাতারি। এখানে সমকামী ঢুকে গেছে, নাস্তিক ঢুকে গেছে, বাম, এরা গোসল করে না ঠিক মতো, বুঝছেন? বামদের একটা কথা আছে, এরা যখন নাকি রাগে শীতে তখন 3 দিন নাকি গোসল করে না। তো এরা এই সব অপবিত্র দিয়ে ভরে গেছে হলো এনসিপি।
এনসিপি বহুত্ববাদ, হ্যাঁ, ওদের ভাবাদর্শ হলো বহুত্ববাদ। বহুত্ববাদ কি? হ্যাঁ, যে ধর্মে প্লুরালিজম নাকি, সৃষ্টিকর্তাই প্লুরালিজম, যে অনেক সৃষ্টিকর্তা। বহুত্ববাদের জায়গায় ইসলামে আছে নাকি? তাহলে এতগুলো মানুষ যে বাংলাদেশে মুসলিম সব চুপ করে থাকবে? ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছি, মানে ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছি, তাই না? তো এখন যারা ফ্যাসিবাদ হয়ে উঠছে তারা আমার কি মায়ের পেটে ভাই নাকি যে আমি তাকে চ্যালেঞ্জ করবো না, তাই না? আসিফ নিয়োগ জালিয়াতি করতেছে, নিয়োগ বাণিজ্য করতেছে, তো আমার মায়ের পেটের ভাই হলে তো ওরে ভুল ধরবো আমি? তাহলে ও ফ্যাসিবাদ হয়ে ও আমার সাথে লড়াই করছে দেখে আমি ওর বিরুদ্ধে বলবো না? বিএনপির সাথে একসাথে লড়াই করতেছি, বিএনপি সামনে ক্ষমতায় আসবে, তো আমি রাজনৈতিক একজন কর্মী হিসেবে, অ্যাক্টিভিস্ট হিসেবে বিএনপির ভুল ধরবো না? বিএনপি ভুল করলে বিএনপি নিয়ে এখন কথা কম বলি কেন? বিএনপি নিজেই এখনো মজলুম। বাতাসে যখন নানান ধরনের গুঞ্জন ভাসছে, মানুষের মধ্যে অনেক ধরনের সন্দেহ, সংশয়, উদ্বেগ কাজ করছে, ঠিক সেই মুহূর্তে তিন বাহিনীর প্রধানের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা যে বৈঠকটি মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো, সেটি অনেক ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে। বৈঠকে আসলেই সত্যি সত্যি কি নিয়ে আলোচনা হয়েছে আমরা নিশ্চিত নই, তবে প্রশ্ন এবং সন্দেহ সৃষ্টি হয়েছে খোদ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যে প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছে সেখান থেকেই। প্রশ্ন এবং সন্দেহগুলোর কথা অবশ্যই বলবো, তার আগে এই প্রেস বিজ্ঞপ্তিতে যে কথাগুলো উল্লেখ করা হয়েছে সেটি একটু আপনাদের সামনে বলি, আপনারা নিজেরাই হয়তো অনেক ধরনের প্রশ্নের মধ্যে পড়ে যাবেন। এই প্রেস রিলিজে বলা হচ্ছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সারা দেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার উপরে গুরুত্ব আরোপ করেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকটি ছিল উচ্চ পর্যায়ের। উপস্থিত ছিলেন কে কে? সেখানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বেশ ভালো কথা। আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বৈঠকে দেশের বিভিন্ন অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে খসড়া প্রতিবেদন উপস্থাপন করেন নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই লাইনটা খেয়াল রাখবেন। এই জন্য খেয়াল রাখতে বললাম যে নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিবেদনের খসড়া উপস্থাপন করেন। প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন, অন্যান্য উপদেষ্টা রয়েছেন, পুলিশ প্রধান কোথায়? তিনি কেন ছিলেন না? আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে, সেখানে পুলিশের প্রধান আইজিপি থাকবেন না, এটাকে সহজভাবে মেনে নেওয়া যায়? যদিও প্রধান উপদেষ্টা প্রদেশ সচিব মিস্টার শফিকুল আলম বলেছেন যে সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা অবশ্যই থাকতে পারেন, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার সঙ্গে যে বাহিনী সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই কাজগুলোর জন্য যে বাহিনী সরাসরি সম্পৃক্ত, সেই পুলিশ বাহিনীর প্রধান থাকবেন না, কেন ছিলেন না? এটি নিঃসন্দেহে অনেক বড় প্রশ্ন এবং আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কোনো বিশেষ সভায় পুলিশের প্রধান এর আগে উপস্থিত ছিলেন না এমন কোনো নজির আমার মনে পড়ে না, অন্তত নেই, অনেকটা নিশ্চিত করে বলা যেতে পারে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই ধরনের সভায় পররাষ্ট্র উপদেষ্টা কেন থাকবেন? আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত একটা জাতীয় কমিটি আছে, সেই জাতীয় কমিটির সভাপতি স্বরাষ্ট্র উপদেষ্টা, আবার দেখা যাচ্ছে সদস্য হিসেবে দায়িত্বে আছেন, আমি জানি না এর মধ্যে যদি পরিবর্তন না হয়ে থাকে তাহলে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যেটা নিয়ে আমি এর আগে প্রশ্ন তুলেছিলাম যে আর কোনো উপদেষ্টাকে নিয়েই ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন, তাকেও তো রাখা যেত, যাই হোক সেটা অন্য বিষয়। অথবা এর আগে আওয়ামী লীগ সরকারের সময় এই ধরনের কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন তৎকালীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। পররাষ্ট্র উপদেষ্টা তো আমার যত মনে পড়ে এই ধরনের কোনো কমিটিতে নেই, তিনি কেন উপস্থিত ছিলেন? দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে। দেশের মধ্যে দিয়ে আবারও বিভিন্ন আন্দোলনের রূপ নিচ্ছে এবং অনেক পরিকল্পনা হচ্ছে। একদিকে কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নিয়েও অনেকে অনেক আন্দোলন করতেছে, ইশরাক বা অনেক বিষয় নিয়ে কিন্তু সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে। দর্শক, তো তাই ভিডিওগুলো দেখে এবং এই আলোচনা সমালোচনাগুলো দেখে আমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারি। গাইজ, এইগুলার বিষয়ে আপনারা কি একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন? এইটা আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন। আর এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।